হ্যাঁ রে গণেশ দাদা, অনেকদিন তো হয়ে গেল নদী থেকে জলপরীদের ধরা হয় না। আমার মনে হয় এবার নদীতে অনেকগুলো জলপরী হয়েছে। এবার ধরতে হবে আমাদের, আর ওদের ধরে বিক্রি করলে আমরা যে অনেক টাকা পাবো। সে কি আর বলতে, আমার যে টাকার অনেক অভাব পড়েছে। যদি জলপরীদের ধরে বিক্রি করে টাকা পাই তাহলে তো ভালোই হবে। তাহলে এক কাজ কর, আমরা কদিন পরেই সে নদীতে যাব জলপরীদের ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ দাদা, আমিও সেটাই ভাবছিলাম। তা চলো এবার জমিতে গিয়ে কাজ করি। জমির কাজও যে করতে হবে, সন্ধ্যা যে হয়ে এসেছে। এখন আর কোনো কাজ হবে না, চল এখন বরং বাড়িতে ফিরে যাই। আমাদের দ্বারায় আর কোনো কাজ হবে না, সারাদিন দেখছি গল্প করে কাটিয়ে দিলাম। চলো দাদা, এবার না হয় বাড়িতেই ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল, বেশি দেরি করলে গিন্নি আবার রাগ করবে। কি গো, আজকে তোমার জমির কাজগুলো শেষ হয়েছে তো? না না, এখনো শেষ হয়নি, আরো কিছু অংশ বাকি আছে। কালকে গিয়ে সেই বাকি অংশটা করতে হবে। আমি কিছু বুঝি না বাপু, সারাটা দিন জমিতে থাকার পরও তোমার কিছু অংশ বাকি থাকে। জমিতে কাজ করো নাকি জমিতে গিয়ে বসে থাকো, কোনটা? আরে গিন্নি, আমি কি বসে থাকার জন্য জমিতে গিয়ে থাকি নাকি? জমির এতগুলো কাজ আমি একাই করছি, এটাই তো অনেক। কাজ করার জন্য যদি কোনো লোক নিতাম তাহলে তো তাকে টাকা দিতে হতো। আমার কাছে কি আর সেই টাকা আছে নাকি? কালকে আমিও তোমার সাথে জমিতে যাব, গিয়ে দেখব তুমি বসে থাকো নাকি কাজ করো। সেটাই দেখার বাকি আছে আমার। যাও, এবার হাত মুখটা ধুয়ে আসো, আমি তোমায় খেতে দিচ্ছি। আজ দুপুরে খাবার খাওয়ার সময় বাড়িতে আসতে হবে না, আমি বরং খাবার নিয়ে জমিতে যাব। তুমি গিয়ে জমির কাজগুলো করে ফেলো। আচ্ছা ঠিক আছে। ও, আমার বাচ্চারা, তোরা দেখতে কত সুন্দর হয়েছিস। কি সুন্দর লাগছে তোদের। তোরা যখন বড় হবি তখন তোদের দেখতে আরো সুন্দর লাগবে। মা, আমরা কি সত্যি দেখতে সুন্দর? আমাদের এই রাজ্যের মধ্যে আমরা কি সব থেকে বেশি সুন্দর? আমাদের এই রাজ্যের সব জলপরীরাই দেখতে সুন্দর হয় মা। তাই তোমরাও দুজনে সুন্দর আর সুন্দর হয়ে উঠবে। আর আমাদের রাজ্যে একটা নিয়ম আছে যে এই রাজ্যের জলপরী অনেক বেশি সুন্দর হয়, সেই এই রাজ্যের রানী হয়। ও, তাহলে তো আমি হব এই রাজ্যের রানী। আমি দেখতে যে অনেক সুন্দর। না, তোর থেকে আমি বেশি সুন্দর। আমি হব এই রাজ্যের রানী। তোমরা এবার চুপ করো মা। তোমরা দুজনই অনেক সুন্দর, কিন্তু এখন তোমরা অনেক ছোট। তোমরা যখন বড় হবে তখন কে রানী হবে সেটা দেখা যাবে। এটা নিয়ে এখন আর ঝগড়া করো না। ঠিক আছে মা, আমরা আর ঝগড়া করব না। আমরা দুজন মিলেমিশে থাকবো। তোমার কথা শুনে অনেক ভালো লাগলো রূপলি, তুমি অনেক ভালো। আরে পালাও পালাও, শত্রুরা যে আবার চলে এসেছে। মা, আমাকে বাঁচাও। মা, ওরা যে আমাকে নিয়ে যাচ্ছে। মা,
আমাকে মা। আরে আমার সন্তান, তোমরা ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। হা 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 হা। আরে ভাই দেখ দেখ, আজকে যে জলপরীর বাচ্চাকে উঠিয়ে নিয়েছি। দেখ বাচ্চাটা কি সুন্দর। আর এই বাচ্চাটা বিক্রি করলে তো আমরা অনেকগুলো টাকা পাবো। বেশ মজা হলো। আমরা প্রতিবার ওই কোনো না কোনো জলপরীদের ধরেই নেই। তবে চলো এখান থেকে এবার চলে যাই, তা না হলে যে এই বাচ্চাটার মা এসে আমাদের ধরবে, তখন তো আরো বিপদ। চলো চলো, নৌকাটা এবার চালাও। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। চল চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এসব কি হয়ে গেল? আমার বাচ্চাকে যে বাঁচাতে পারলাম না, ওই শত্রুরা যে এসে আমার বাচ্চাকে নিয়ে গেল। এখন আমার কি হবে? মা, ওই শত্রুরা কারা ছিল? মারে, ওরা যে ভীষণ সাহসী। আমরা যে ওদের সাথে পারবো না মা, তা না হলে যে ওরা আমাদেরকেও এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে। কিন্তু মা, আমি ওদের ছাড়বো না। ওরা যে আমার বোনকে উঠিয়ে নিয়ে গেছে, আমাদেরকে এগুলোর প্রতিবাদ করতেই হবে। আমি ভাবছিলাম আবারও সেই নদীতে যাব আর জলপরীদের উঠিয়ে নিয়ে আসবো। জলপরীদের বিক্রি করলে যে অনেক টাকা পাওয়া যায়, সেটা জমিতে কাজ করেও সেই টাকা পাওয়া যায় না। এই এত বড় বিশাল নদীতে যে তোমরা জলপরীদের ধরতে যাও, যদি জলপরী তোমাদের কোনো ক্ষতি করে দেয়, তোমরা যদি নদীতে পড়ে যাও, তখন তোমাদের কি হবে শুনি? হা 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 হা। গিন্নি, তুমি বোকা নাকি? ওই জলপরীরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করলে এতদিনে করতেই পারতো, কারণ আমরা তো অনেক জলপরীদের ধরে নিয়ে এসেছিলাম। জলপরীরা মানুষদেরকে অনেক ভয় করে, আর এর জন্যই তো তারা আমাদের কোনো ক্ষতি করতে পারে না। তবে এবার আমরা আবার নদীতে যাব আর জলপরীদের ধরে নিয়ে আসবো। তবে আমার ভীষণ ভয় লাগছে গো, যদি ওই জলপরী তোমাদের ক্ষতি করে দেয়। তোমরা এসব কাজ আর করো না। আরে গিন্নি, তুমি তো দেখছি আমাদেরকে ভয় দেখাচ্ছ। কিছুই হবে না বুঝলে। আমরা দুজন ঠিক করেছি কালকে আবারও ওই নদীতে যাব আর জলপরীদের ধরে নিয়ে আসবো। যা করবে ভেবেচিন্তে করো বুঝলে, তা না হলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে আর জ্ঞান দিতে হবে না, আমি সবই জানি। এবার যাও, তুমি তোমার কাজ করো। গণেশ দাদা, আরে ও গণেশ দাদা, বাড়িতে আছো নাকি? আরে দিদি, কি হয়েছে? তোমার দাদাকে ডাকছো কেন? সে তো বাড়িতে নেই, নদীতে গেছে। কি বলো দিদি তুমি? দাদা কি জমির কাজ বাদ দিয়ে মাছ ধরা শুরু করলো নাকি? না না দিদি, পাশের বাড়ির দাদার সাথে একটু কাজের জন্য গেছে। তা তুমি কিসের জন্য এলে? কোনো কাজ আছে নাকি? হ্যাঁ দিদি, একটু কাজের জন্যই এসেছিলাম। ঠিক আছে, আমি না হয় পরে আবার আসবো। এবার আমি আসি। এবার তোমরা শুরু করো, নদীর ঢেউয়ের স্রোত বাড়িয়ে দাও। আমরা আর ওদেরকে ভয় করব না।
আরে আরে, কি হয়ে গেল? জলের ঢেউগুলো এত বাড়লো কেন? মনে তো হচ্ছে নৌকাটা এবার উল্টিয়ে যাবে। আরে এসব কি হয়ে গেল? সব জল পড়ে দেখছি বাবা পানির উপরে উঠে এসেছে। মনে হয় এবার ওরা মেরে ফেলবে। আমার সন্তানকে কোথায় নিয়ে গেছিস? আমার সন্তান কোথায়? ফিরিয়ে দে, তা না হলে আমি তোদের কাউকে ছাড়বো না। আরে আমি তোমার সন্তানকে বিক্রি করে দিয়েছি। আমি তোমার সন্তানকে কোথায় পাবো? কি বললি? সন্তানকে বিক্রি করে দিয়েছিস? আমার সন্তান? মারে, আমি যে তোকে বাঁচাতে পারলাম না, তুই আমাকে ক্ষমা করে দিস। কিন্তু তোর ক্ষতি যারা করেছে আমি তাদের ছাড়বো না। এই তুমি কি বলছো জলপরি? ছাড়বে না মানে? তুমি কি আমাদের মেরে ফেলবে? তোমরা যদি আমাদের কোনো ক্ষতি করো তখন কিন্তু আমরা দুজন তোমাদের ছাড়বো না। আমরা তোমাদের সবাইকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাব। এ কখনোই সম্ভব নয়, কারণ তোমরা দুজন জলপরীদের কোনো ক্ষতি করতে পারবে না, আর তোমরা এখান থেকে পালাতেও পারবে না। আমরা তোমাদের দুজনকে মেরে ফেলবো, কারণ তোমরা দুজন আমার বোনকে বিক্রি করে দিয়েছো। আমি আমার বোনকে হারিয়েছি। এবার দেখো আমরা তোমার কি অবস্থা করি। আরে ভাই, ওদের কথা শুনে কি করছিস? তাড়াতাড়ি নৌকাটা এবার চালা, নয়তো এখানে জীবনটা শেষ হয়ে যাবে। আমরা যে আর বাঁচতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, পালা এখান থেকে। আরে ওরা দুজন তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, চারিদিক কালো মেঘে অন্ধকার হয়ে গেছে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে রাজা। আজকে কোনো বিপদ হতে যাচ্ছে না তো? না না রানী, এসব তুমি কি বলছো? তোমার এই অবস্থায় আমি কোনো বিপদ চাই না। আমি চাই আমাদের সন্তান যেন সুন্দরভাবে এই পৃথিবীতে আগমন করে, কোনো অশুভ লক্ষণ যেন আমাদেরকে ছুঁতে না পারে। তুমি কোনো চিন্তা করো না রানী, সবকিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রাজা। এই আকাশের কালো মেঘ যেন তাড়াতাড়ি চলে যায়। কি হয়েছে? বাহিরে এত চিৎকারের আওয়াজ কেন? চলুন তো গিয়ে দেখে আসি। না না রানী, একদম নয়। তোমার সেখানে যাওয়া ঠিক হবে না। তুমি এখানে অপেক্ষা করো, আমি গিয়ে দেখে আসছি। তুমি ঘর থেকে একদম বের হবে না। এ কথা বলে রাজা তার ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, আর দেখতে পেল রাজ্য আক্রমণ হয়েছে। শত্রুরা এসে তাদের রাজ্যের সবাইকে আক্রমণ করছে ও মেরে ফেলছে। এসব দেখে রাজা দ্রুত রানীর কাছে চলে গেল। রানী, এখানে থাকা আর একদম ঠিক হবে না। তুমি এখান থেকে পালিয়ে যাও রানী, অন্য কোথাও চলে যাও। আমাদের রাজ্য আক্রমণ হয়েছে, শত্রুরা এসেছে, তারা তোমার কোনো ক্ষতি করতে পারে। এসব আপনি কি বলছেন রাজা? আমি কোথায় যাব আপনাকে ছেড়ে? আমি কোথাও যেতে পারবো না। আর যদি যেতেই হয় আপনি আমার সাথে চলুন, আমরা দুজন একসাথে এখান থেকে পালিয়ে যাব। না না রানী, তা কি করে হয়? আমি আমার রাজ্যবাসীকে এভাবে বিপদে ফেলে তো যেতে পারি না। আমাকে নিয়ে তুমি ভেবো না, তুমি আমাদের সন্তানের কথা ভাবো। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই দেখা হবে। যাও রানী, যাও, আর বেশি সময় নেই। ওরা হয়তো এখানে এসে গেছে রানী, দ্রুত পেছনে দরজা দিয়ে তুমি চলে যাও। বিদায় রানী, বিদায়। আপনি ভালো থাকবেন রাজা, বিদায়। এরপর রানী পেছনের দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে গেল, আর সেই শত্রুর দলেরা রাজার দরজাটা ভেঙে রাজার সাথে যুদ্ধ করতে লাগলো। এসব কি হয়ে গেল? এখন আমি এই বৃষ্টির মধ্যে কোথায় যাব? আশেপাশে তো কোনো কুটিরও দেখতে পাচ্ছি না।
আহ, আহ, আমার যে অনেক পেটে ব্যথা করছে। আহ, আহ, আমি যে আর থাকতে পারছি না। রানীর প্রসব বেদনা উঠে যায় আর রানী অনেক কষ্ট করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে দেখতে পায় একটা বড় নদীর কাছে সে চলে এসেছে, যার পাশে ছিল একটা বিশাল বড় জঙ্গল। আর সেই নদীর পাড়ে এসে সেখানে সে শুয়ে পড়ে, কারণ সে আর হাঁটতে পারছিল না। প্রচন্ড ব্যথায় সে কাতরাতে থাকে। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো, দয়া করে কেউ আমাকে একটু সাহায্য করো। সেই মুহূর্তে প্রচুর ঝড় বাতাস আর বিদ্যুৎ চমকানোর আওয়াজে রানীর কথা কেউ শুনতে পেল না। আর রানী সেখানেই জন্ম দিল এক সন্তানের এবং মারা গেল। আর সেই বাচ্চাটি হওয়ার পরে অনেক কান্নাকাটি করতে লাগলো। কান্নার শব্দ শুনে এক মৎস্যকন্যা নদী থেকে উঠে এলো, আর সেও একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। আরে, মনে হচ্ছে আমি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। এই সময় বাচ্চা কোথা থেকে আসবে? আমি বরং একটু চারপাশটা খুঁজে দেখি, আশপাশের সবকিছু ঠিক আছে কিনা। তখনই মৎস্যকন্যা খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে এলো আর দেখতে পেল একটি বাচ্চা কাঁদছে, আর তার সাথে তার মা শুয়ে আছে, যাকে দেখেই বোঝা যাচ্ছে সে একজন রানী। তখনই মৎস্যকন্যাটি দেখতে পেল সে রানী মারা গেছে এবং সে বাচ্চাটিকে কোলে তুলে নিল। রানী তো মারা গেছে, কিন্তু আমি এই বাচ্চাটিকে কিভাবে আমার কাছে রেখে দেব? আমি তো জলের নিচে বাস করি, একে তো আমার পক্ষে রাখা সম্ভব না। আমি বরং পরীকে খবর দিই, পরীকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি, আর এই বাচ্চাটিকে তার কাছেই দিই। এরপর সেই মৎস্যকন্যা পরীকে ডাকতে থাকে। পরী মৎস্যকন্যার ডাকের আওয়াজ পেয়ে তার কাছে আসে। তখন মৎস্যকন্যা পরীকে সেই সমস্ত ঘটে যাওয়া ঘটনা খুলে বলে আর বাচ্চাটিকে পরীর হাতে তুলে দেয়। শোনো, আজ থেকে তুমি এই বাচ্চাটির খেয়াল রাখবে। আমি তো জলের নিচে বাস করি, তাই আমার বাচ্চাটিকে রাখা সম্ভব হবে না, যে কারণের জন্য আমি একে তোমাকে দিতে বাধ্য হচ্ছি। আমি আশা করব তুমি এই বাচ্চাটিকে বড় করে তুলবে, আর আমি তো তোমাদের সব সময়ই পাশে আছি। ঠিক আছে মৎস্যকুমারী, কোনো ব্যাপার নয়, আমি বাচ্চাটির খেয়াল রাখবো যতদিন না পর্যন্ত এ বড় হচ্ছে। কিন্তু আমার প্রথমে দেখা উচিত এই বাচ্চাটি কোন রাজ্য থেকে এসেছে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এখনই সেই রাজ্য থেকে ঘুরে আসছি আর খোঁজ খবরও নিয়ে আসছি। তোমার কথা শুনে ভালো লাগলো। ঠিক আছে, তবে তাই করো, আর তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এ কথা বলে পরী দ্রুত সেই রাজ্যে চলে গেল এবং সেখানে গিয়ে সমস্ত ঘটনা নিজের চোখে দেখতে পেল। পরের দিন সকালে পরীর রাজ্যে অনেকেই আসে আর তারা বাচ্চাটার ব্যাপারে কথা বলতে থাকে। সেখানে থাকা একটি সাপ তখন পরীকে বলে, এসব কি হচ্ছে পরী? পরীদের রাজ্যে কিনা একটি মানুষের বাচ্চার কান্নার আওয়াজ? এ কি করে হতে পারে? তুমি বাচ্চাটিকে কোথায় পেয়েছো? আমি তোমাদের সব কথা খুলে বলছি, সবটা না শুনে তোমরা কেউ আমাকে দোষারোপ করতে পারো না। এরপর একে একে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সেখানকার সবাইকে জানালো, যেন তারা পরীকে কিচ্ছু বলতে না পারে যে পরী কেন একটা মানুষের বাচ্চাকে নিয়ে তিলে তিলে বড় করছে। আমি আশা করব আমার সাথে সাথে তোমরাও এই মানুষের বাচ্চাটিকে বড় করে তুলবে, তার বিপদে আপদে পাশে দাঁড়াবে। আর এ হলো একটি রাজা ও রানীর বাচ্চা, তাই আমি ঠিক করেছি এই বাচ্চাটিকে আমি আজকের পর থেকে রাজকন্যা বলে ডাকবো। সেখানকার সবাই পরীর কথায় সহমত জানালো আর সেখান থেকে চলে গেল। এভাবে আস্তে আস্তে দিন কাটতে লাগলো। সেই রাজকন্যা জঙ্গলেই সবার সাথে সাথে বড় হতে লাগলো। এভাবে কেটে গেল বেশ কয়েক বছর। রাজকন্যা জঙ্গলের একটা ফুলের বাগানের ফুলগুলোতে জল দিচ্ছে, আর সেই সময় সেখানে থাকা পরীর একটা বাচ্চা পরীকে গিয়ে বলল, মা, মা, আমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে চলো না, আমার যে ঘুরতে যেতে ভীষণ ইচ্ছে করছে, চলো না মা, চলো না। মা, ওই বাচ্চা পরীর যদি মা থেকে থাকে তাহলে তো আমারও নিশ্চয়ই মা আছে। তাহলে আমার মা কোথায়? আমি বরং পরীকে গিয়ে জিজ্ঞাসা করে আসি।
আচ্ছা পরি, তুমি কি জানো আমার মা কোথায়? আমি ছোট থেকেই দেখে আসছি আমার মা নেই। এখানকার সবার মা বাবা আছে, তাহলে আমার মা বাবা কোথায়? তুমি আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো না পরি, আমি তাদের কাছে যেতে চাই। আমি দুঃখিত রাজকন্যা, আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যেতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কেন, কেন আমার মা বাবার কাছে নিয়ে যেতে পারবে না? আমাকে সবটা খুলে বলো। কেঁদো না রাজকন্যা, যা হবার তা তো হয়ে গেছে। আগের কথা ভেবে তুমি মন খারাপ করো না, এখন আর আমাদের কিছুই করার নেই। কিন্তু আমাকে তো কিছু করতেই হবে, আমাকে যে প্রতিশোধ নিতেই হবে। তোমরা বলো, তোমরা সবাই আমাকে সাহায্য করবে তো? আমি আমার এই শত্রুদের ছাড়বো না, যারা কিনা আমার বাবাকে মেরে ফেলেছে। আমার মাও যে তাদের জন্যই মারা গেছে, আর আমাদের রাজ্যবাসীরাও যে তাদেরই হাতে মারা গেছে। আমি প্রতিশোধ নিতে চাই পরি। কিন্তু এ কি করে সম্ভব রাজকন্যা? আমরা কি করে প্রতিশোধ নিতে পারবো? তোমরা যদি সবাই আমাকে সাহায্য করো তাহলে অবশ্যই সম্ভব। আমি ওই শত্রুদেরকে ছাড়বো না। কিন্তু এখন আমাদের কি করতে হবে রাজকন্যা? তুমি আমাদের সবকিছু খুলে বলো, আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। এরপর একদিন জঙ্গলে সবাই উপস্থিত হলো, আর রাজকন্যা সবাইকে তার বুদ্ধির কথাগুলো জানিয়ে দিল যে সে কিভাবে তার শত্রুদের ওপরে আক্রমণ করবে। এভাবেই সেই দিনটিও চলে গেল। আর একদিন সবাই মিলে সেই পাশের রাজ্যে চলে গেল। তারাই ছিল শত্রু, যারা রাজকন্যার পিতামাতাকে একদিন মেরে ফেলেছিল। আর তারা সবাই অনেক কৌশলের মাধ্যমে সেই রাজ্যে প্রবেশ করলো। সিপাহী, সিপাহী, কোথায় তোরা? কেউ কেন যেন আমার কোনো কথাই শুনছে না। কতক্ষণ থেকে ডাকাডাকি করছি, কারো কোনো পাত্তাই নেই। কোথায় গেল ওরা? একবার যদি হাতের নাগালে পাই না ওদের, আর রক্ষে থাকবে না। সিপাহী, সিপাহী! সাপ, সাপ এই রাজ্যে এলো কি করে? সিপাহী, কোথায় তোরা? এই এই সাপটাকে তাড়াতাড়ি বের কর, সাপটা যে আমার দিকেই আসছে। কে তুমি? তুমি এখানে কি করছো? তোমাকে তো আমি চিনি না। তুমি আমার রাজ্যে কি করে এলে? এখানে আমি আসবো না তো কে আসবে? এখানে যে আমাকে আসতেই হতো এক না একদিন, তাই তো আমি চলে এলাম। আমি প্রতিশোধ নিতে এসেছি। তুমি আমার বাবাকে মেরে ফেলেছিলে, যার জন্যে আমি আমার মা বাবাকে আমার কাছে পাইনি। তুমি কি তাহলে সেই রাজ্যের রাজকন্যা, যাদের রাজ্য আমি ধ্বংস করে দিয়েছি? হ্যাঁ, আমি সেই রাজ্যের রাজকন্যা, যে রাজ্যটিকে তুমি ধ্বংস করে দিয়েছো। রাজ্যের রাজ্যবাসীকে তুমি মেরে ফেলেছো, আমার বাবাকে মেরেছো। আর আজকে আমি সেই প্রতিশোধ নিতে এসেছি। আজ আমি তোমাকে মেরে ফেলবো। না না না, এ হতে পারে না। আমি মরতে পারি না। কে কোথায় আছো? তাড়াতাড়ি এখানে চলে আসো, আর আর এদেরকে মেরে ফেলো। তোমার ডাকে কেউ সাড়া দেবে না, কারণ সবাই মারা গেছে। আমরা সবাইকে মেরে ফেলেছি, আর এবার তোমার পালা। এ কথা শুনে রুদ্র পালাতে যায়, আর যেদিকে পালাতে যাবে সেই দিকেই সবাই তাকে ঘিরে ধরতে যায়। তাই রুদ্র পালাতে পারে না, আর সাপটি তার সামনে এসে ছোবল মারে। সেখানেই রুদ্র মারা যায়। আর এভাবে রাজকন্যা তার প্রতিশোধ নিয়ে নেয়। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা, যে তোমরা আমাকে এই বিপদের সময় এমন ভাবে সাহায্য করেছো। আমি তোমাদের এই ঋণ কখনো ভুলবো না। তবে এবার যে আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে। এরপর রাজকন্যা তার রাজ্যে ফিরে যায়, আর সেখানেই সে থাকতে শুরু করে। আর এরপর থেকে রাজকন্যা সেই রাজ্যটিকে শাসন করতে থাকে।
আজ রাতে না হয় খিচুড়ি রান্না করলাম, কাল সকালে কি রান্না করব? বাড়িতে যে কোনো বাজার নেই। তোমাকে কত করে বললাম বাজার করে নিয়ে আসতে, আর বাজার করলে না। দেখলে তো হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। কাল সকালে যদি বৃষ্টিটা থাকে তখন তুমি কি করে বাজার করবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, কাল সকালবেলা ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি আজ গরম গরম খিচুড়ি রান্না করে নিয়ে আসো, সাথে একটা ডিমও ভেজো। ডিম? এখন আবার ডিম কোথায় পাবো? ডিম যে ঘরে নেই। আর তুমি কিনা বলছো ডিম ভাজতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডিম ছাড়া না হয় খিচুড়ি খেলাম, একটা রাতেরই তো ব্যাপার। এবার তুমি রান্না করে নিয়ে এসো, আর আমায় বৃষ্টি দেখতে দাও। বৃষ্টি দেখতে তো ভালোই লাগে। তোমাদের মতো যাদের কোনো কাজ নেই তাদের এসব বৃষ্টি দেখতেই ভালো লাগে। কোনো কাজের কথা বললে তো তুমি সেটা ঠিক মতো করোই না। সারাটা দিন শুয়ে বসে থাকো। যদি ভালোভাবে একটা কাজ করতে তাহলে আমাদের এভাবে দিন কাটাতে হতো না। এ কথা বলে শ্যামলের বউ রান্না করতে চলে যায়। এরপর তারা রান্না বান্না করে রাতের খাবারটা খেয়ে নিল আর রাতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা। কি ব্যাপার গো, তুমি দেখছি কাজে যাচ্ছ না? কাজ না করলে সংসারটা চলবে কি করে? আজকেও বৃষ্টি পড়ছে, আরে সকালবেলা করে কে কোথায় যাবে বলো তো? বেকার বেকার নদীতে গিয়ে আমার এই বৃষ্টির মধ্যে বসে থাকতে হবে। তুমি তো অলস, তার উপর পড়ছে বৃষ্টি। তুমি কি আর কাজে যাবে? আমি তোমায় ছাতা এনে দিচ্ছি, তুমি ছাতা নিয়ে নদীতে যাও। তোমার মতো আর সবাই তো বাড়িতে বসে থাকে না, সবাই সবার কাজে যায়। দেখবে নদী পারাপারের জন্য অনেকেই আসবে। তোমার যন্ত্রণায় তো বাড়িতে আমি থাকতেই পারি না। দাও দাও, ছাতাটা বরং এনে দাও, নদীতেই যাই। আর শ্যামল সেই ছাতা নিয়ে চলে গেল। আর নৌকায় গিয়ে বসলো। অনেকক্ষণ বসার পরও সে কোনো যাত্রী পেল না। কতবার করে বউকে বললাম যে আজকে কোনো যাত্রী আসবে না, কেউ নদী পারাপারই হবে না। এই বৃষ্টিতে কেউ ঘর থেকে কি বের হয় নাকি? আমার তো বউ কোনো কথাই শুনলো না, আর এই বৃষ্টির মধ্যে আমাকে এভাবে বসে থাকতে হচ্ছে। আজকে সারাটা দিন আমাকে নৌকাতে বসে কাটিয়ে দিতে হবে। এ কথা বলে শ্যামল নদীর পাড়ে বসে থাকতে লাগলো। তখন সেখানে একজন বৃদ্ধ লোক আসে আর শ্যামলকে বলে, আরে বাবা, আমাকে একটু নদীর ওপারে দিয়ে আসবে। আরে চাচা, এই বৃষ্টির সময় ওপারে কি কাজ আছে আপনার? এই বৃষ্টিতে তো কেউ ঘর থেকে বেরই হচ্ছে না, আর আপনি কিনা এই বয়সে নদী পার হতে চাচ্ছেন? দরকারে যাচ্ছি বাবা, আমার মেয়েটা যে অনেক অসুস্থ, মেয়েটাকে দেখতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চাচা, নৌকাতে উঠে পড়ুন। অনেকক্ষণ পর একজন যাত্রী পেলাম, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বৃষ্টি তো প্রায় কমে গেছে, এখন আর ছাতা লাগবে না। চলুন চাচা, যাওয়া যাক। এ কথা বলে সে বৃদ্ধ লোকটি নৌকাতে উঠে বসে আর শ্যামল নৌকা চালাতে থাকে আর তাকে ওপারে পৌঁছে দেয়। এরপর শ্যামল সেই লোকটিকে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার গো, এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে? যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমায় খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ গিন্নি, খেতে দাও, খিদে পেয়েছে আমার, আমি এখনই হাত মুখ ধুয়ে আসছি। এরপর শ্যামল হাত মুখ ধুয়ে আসে আর খাবার খেয়ে নেয়। পরদিন সকালবেলা শ্যামল কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তখনই তাদের বাড়িতে গ্রামের মহাজনের কর্মচারী আসে আর শ্যামলকে বলে, শ্যামল দাদা,
আপনাকে যে মহাজন সাহেব ডেকে পাঠিয়েছে, আপনাকে আমার সাথে এখনই যেতে হবে। আরে, এই সময় আবার মহাজন সাহেব আমাকে ডাকলো? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাদা, চলুন তাহলে যাওয়া যাক। কথা বলে শ্যামল মহাজনের কর্মচারীর সাথে মহাজনের বাড়িতে যেতে লাগলো। কিছুক্ষণ পর তারা মহাজনের বাড়িতে পৌঁছে গেল। তখন মহাজন শ্যামলকে বলল, হ্যাঁ রে শ্যামল, তোকে ডেকে পাঠিয়েছি কারণ তোকে একটা কাজ করতে হবে। তো নৌকাতে করে আমার কিছু মালামাল ওপারে পৌঁছে দিতে হবে, আর তোর সাথে আমার কর্মচারীও যাবে। আমি তোকে কিছু টাকাও দেব। টাকা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই কি আমার কাজটা করে দিবি? হ্যাঁ হ্যাঁ মহাজন সাহেব, এটা তো আমার জন্য খুবই ভালো কথা। তাহলে কবে আপনার এই কাজটা করতে হবে আমাকে? কালকে সকালবেলায় মালামালগুলো পৌঁছে দিয়ে আসবি। আচ্ছা মহাজন সাহেব, ঠিক আছে, আমি তাহলে এবার আসি। কথা বলে শ্যামল সেখান থেকে সে নদীর পাড়ে চলে যায়। নদীতে বসে থাকে, আর যখন কোনো যাত্রী পায় তখন সে নদী পারাপার করে দেয়। পরদিন সকালবেলা শ্যামল ঘাটে বসেছিল। তখন মহাজনের কর্মচারী অনেক মালামাল নিয়ে আসে, আর সেগুলো নৌকাতে উঠিয়ে রাখে। সব মালামাল যখন উঠানো শেষ হয় তখন তারা রওনা দেয়, আর যেতে যেতে তারা দুজন কথা বলতে থাকে। আরে কি দাদা, এই সারাদিন নৌকা চালিয়ে আর কত টাকা রোজগার করো? এই টাকা দিয়ে কি আর সংসারটা চলে তোমার? ওই চলে আর কি। আমি তো আবার দাদা অনেক অলস, ঠিক মতো কাজ করতেই চাই না। কাজও করতেও ভালো লাগে না, নৌকাটাই চালাই। বাড়িতে বসে থাকলে গিন্নি অনেক চেঁচামেচি করে। তার চেয়ে বরং এই নৌকা চালাটাই সহজ, তাই না দাদা? তা তুমি ঠিকই বলেছো দাদা। তোমার মাথায় তো দেখছি বেশ বুদ্ধি। অলস মানুষের মাথায় বুদ্ধি বেশি থাকে, আর তোমার মাথায় বুদ্ধিগুলো তো সারাদিন ভুল ভুল করছে। তা তুমি ঠিকই বলেছো, তবে এই বুদ্ধিটা যদি ভালো কাজে ব্যবহার করতাম তাহলে ভালোই হতো। হ্যাঁ বেশ তো বেশ, তাহলে তুমি তোমার এই মাথার বুদ্ধিটা কাজে লাগাচ্ছ না কেন? মানুষ কত কি করছে, সকাল দুপুর রাত কত কাজ করছে। মানুষ আর এখন বসে নেই। অলসতা করলে কি জীবন চলবে দাদা? কিছু না কিছু তো করতেই হবে। জীবন যে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দেখো না, আমি মহাজনের বাড়িতে সারাদিন কাজ করার পরেও বাড়িতে আমার একটা ছোট্ট জমিতে সবজি চাষ করেছি। বাজার থেকে সবজি কিনে খেতে হয় না, বাড়ির সবজিগুলো আমি খেতে পারি। এটা কি ভালো নয়, তুমি বলো? আরে তাই তো দাদা, তুমি তো বেশ ভালো কথাই বললে। তুমি বেশ কর্মঠ, তবে আমার কেন জানি কোনো কাজই করতে ভালো লাগে না। তবে আমি চেষ্টা করব ভালো কিছু করা যায় কিনা। মনে হচ্ছে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, আর আমার বাড়িতে ফিরতে ফিরতে তো রাত হয়ে যেতে পারে। তাড়াতাড়ি এবার নৌকাটা চালাই। হ্যাঁ দাদা, চলো তাহলে। এরপর তারা যেতে লাগলো, আর সন্ধ্যা হওয়ার পরপরই তারা সেখানে পৌঁছে গেল। শ্যামল সবগুলো মালামাল নামিয়ে দিল। তারপর শ্যামল আবার বাড়ির দিকে ফিরতে লাগলো। রাত হয়ে যেতে লাগলো। রাত তখন অনেক গভীর, চারদিকে শুধু নদীর স্রোত। শ্যামল নিজেকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছিল না। তখনই হঠাৎ করে শ্যামল একটি জলপরীকে দেখতে পেল। যার চেহারা অপরূপ সুন্দর। রাতের অন্ধকারে তার চেহারা যেন চকচক করে জ্বলছে, আলোয় পুরো নদী যেন আলোকিত হয়ে গেছে। শ্যামল জলপরী কিছুটা ভয় পেতে লাগলো। আর তখন জলপরী শ্যামলের কাছে এলো আর বলল, আরে কে তুমি? আর এত রাতে তুমি নদীতে কি করছো? তুমি কি একজন মাঝি? হ্যাঁ, আমি একজন মাঝি। আমি আমার একজন যাত্রীকে নদীর ওপারে পৌঁছে দিতে এসেছিলাম।
আর ফিরতে যে আমার অনেকটা রাত হয়ে গেল। আমি আজ প্রথম একটা জলপরীকে দেখতে পেলাম। তুমি ভীষণ সুন্দর। তোমার সৌভাগ্য যে তুমি আমাকে দেখতে পেলে। আমাকে কেউ কখনো দেখতে পায় না, আর যে ব্যক্তি একবার আমাকে দেখতে পায় তার জীবন পাল্টে যায়। সে তো ভাগ্যবান। জীবন পাল্টে যায় মানে? জলপরি, আমার জীবন কি পাল্টে যাবে? তাহলে আমি কি অনেক ধনী হতে পারবো? তুমি কি হবে সেটা আমি জানি না, তবে তোমার ইচ্ছে আমাকে জানাতে পারো, আর আমি তোমার ইচ্ছে তোমাকে পূরণ করে দেব। যদি তোমার ধনী হওয়ার ইচ্ছে থাকে তাহলে আমি তোমাকে ধনী বানিয়ে দেব। এসব আমি কি সত্যি দেখছি? এসব কি সত্যি? আমি ধনী হতে পারবো? আমার ইচ্ছে পূরণ করে দেবে? হ্যাঁ, অবশ্যই দেব। বলো কি চাই তোমার? আমি গ্রামের সবার চাইতে অনেক ধনী হতে চাই। আমার টাকা পয়সা জমি জমা সব থাকবে। আমাকে সবাই সম্মান করবে। আমি রাজার মতো করে বাঁচতে চাই। আমার বাড়িতে অনেক দাস দাসীরা থাকবে। তুমি কি আমার এই স্বপ্নগুলো পূরণ করতে পারবে জলপরি? হ্যাঁ, আমি হলাম মায়া জলপুরি। আমার এই মায়ামুখ চেহারা যে একবার দেখবে তার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। তুমি এখনই তোমার বাড়িতে চলে যাও, তারপর দেখবে তোমার স্বপ্ন পূরণ হয়েছে। এ কথা শুনে শ্যামল ভীষণ খুশি হয়ে গেল। আর শ্যামল নৌকা চালাতে চালাতে তার বাড়ির দিকে চলে আসে। বাড়িতে আসতে আসতে তার সকাল হয়ে যায়, কারণ নদীটা ছিল অনেক বড়। শ্যামল যখন বাড়ির সামনে আসে তখন দেখতে পায় তার বাড়িটি আগের আর ভাঙা বাড়ি নেই, দালান হয়ে গেছে। শ্যামল এসব দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। তখন শ্যামলের বউ বাহিরে আসে। হ্যাঁ গো, এই দেখো আমাদের বাড়ি যে পরিবর্তন হয়ে গেছে। আমরা যে ধনী হয়ে গেছি গো, ধনী হয়ে গেছি। এসব কি করে হয়ে গেল গো? আমার যে বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এটা স্বপ্ন নয় গো, এটা যে সত্যি। আমি যে এক জলপরীর সাথে দেখা করেছি। তার নাম যে মায়া জলপরী। সে যে দেখতে অপরূপ সুন্দর। তাকে যে ব্যক্তি একবার দেখবে সে যে তার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবে। আর দেখো আমার ভাগ্য কত ভালো, আমি যে তার দেখা পেয়ে গেলাম। আর এখন থেকে আমরা তো অনেক ধনী হয়ে গেছি। সেটাই তো দেখছি গো, আমার যে কি আনন্দ লাগছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। চলো চলো এবার যাই, ঘরে যাই, তোমাকে খাবার খেতে দেই। এরপর তারা ঘরে চলে গেল। আর শ্যামলের স্ত্রী শ্যামলকে খাবার খেতে দিল। হ্যাঁ গো, আমি বলি কি, তুমি বরং আরো একবার ওই জলপরীর সাথে দেখা করো। তাকে গিয়ে আবারও ইচ্ছের কথা বলো যে আমরা আরো ধনী হতে চাই, রাজা রানী হতে চাই। তাহলে দেখবে ওই জলপরী তোমার আবারও ইচ্ছেগুলো পূরণ করে দেবে। না গো গিন্নি, এটা করা একদম ঠিক হবে না। ওই জলপরি আমাদের যা দিয়েছে আমাদের তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আমি আর ওই জলপরির সাথে দেখা করতে পারবো না। আরে কিছু হবে না গো, তুমি একবার গিয়ে শুধু জলপরীর সাথে দেখা করো। আর ওকে বলো যে আমরা রাজা রানী হতে চাই। আমাদের এই গ্রামের সবচেয়ে ধনী আর রাজা রানী যেন বানিয়ে দেয়, আর সবাই যেন আমাদের কথা মতো চলে। তুমি আজ রাতেই আবার ওই নদীতে যাবে আর জলপরীর সাথে দেখা করবে। এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তাই হবে। আমার মনে হয় কাজটা করা একদম ঠিক হবে না, তবুও তোমার কথা শুনতেই হচ্ছে। এরপর সেদিন রাতেই শ্যামল নৌকা নিয়ে নদীর দিকে যেতে লাগলো, আর নদীর মাঝপথে চলে গেল। তখন শ্যামল সেই জলপরীকে ডাকতে লাগলো। শ্যামলের ডাক শুনে জলপরী সেখানে উপস্থিত হলো। আরে
কি হয়েছে? তুমি আমাকে এভাবে ডাকছো কেন? আরে তুমি তো সেই মানুষ না যার সাথে আমার কদিন আগে দেখা হয়েছে। আমি তো তোমার স্বপ্নগুলো পূরণ করে দিয়েছি, তাহলে তুমি আমাকে এভাবে ডাকছো কেন? হ্যাঁ জলপরি, তুমি আমার স্বপ্নগুলো পূরণ করে দিয়েছো। তবে আমার গিন্নি বলছিল যে এই গ্রামের রানী হতে চায়। তুমি কি আমাদের এই স্বপ্নটাও পূরণ করবে? তুমি একজন মাছি ছিলে, আর আমি কিনা তোমাকে মাছি থেকে অনেক বড় ধনী করে দিয়েছি। আর তুমি কিনা এখন রাজারানী হওয়ার জন্য আমার কাছে এসেছো। তোমরা দুজন অনেক লোভ করেছো, আর এই লোভের কারণে এসব চাইছো। তবে আমি তাদেরই ইচ্ছা পূরণ করি যারা সৎভাবে আমার কাছে তাদের মনের কথা বলে। আমি দুঃখিত, আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারছি না। আর আমি তোমাদের যা স্বপ্ন পূরণ করেছি সেটা মুছে নিলাম, কারণ আমি লোভীদের একদম পছন্দ করি না। আরে আরে জলপরি, তুমি এসব কি বলছো? তুমি আমাদের আর ক্ষতি করো না, আমরা যে অনেক গরিব। আর তুমি তো আমাদের স্বপ্নগুলো পূরণ করে দিয়েছো, আমাদের ধনী বানিয়ে দিয়েছো। আর এখন কি না স্বপ্নগুলো ভেঙে দিচ্ছ? আমরা যে আবার আগের মতো গরিব হয়ে যাব। আমাকে যে আবার এই নৌকাটাই চালাতে হবে। লোভ করার আগে তোমাদের আগে এটা ভাবা উচিত ছিল যে লোভ করা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর আমি মায়া জলপরি, কখনো লোভীদের পাশে থাকি না। এবার তুমি তোমার বাড়িতে ফিরে যাও। না না জলপরি, আমাদের ক্ষতি করো না, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমরা আর কখনো লোভ করব না। কিন্তু মায়া জলপরি তাদের কোনো কথা না শুনে জলের নিচে চলে যায়। লোভী শ্যামল সেখান থেকে নিরাশ হয়ে বাড়ির দিকে চলে আসে। আস্তে আস্তে সকাল হয়ে যায়। সকালে বাড়িতে এসে দেখতে পায় তাদের বাড়িটি সেই আগের বাড়িতে রূপান্তরিত হয়েছে। আর শ্যামলের বউ ঘরের সামনে বসে কান্নাকাটি করছে। কি ব্যাপার গিন্নি, তুমি এভাবে কান্নাকাটি কেন করছো? তোমার জন্যই তো আমাদের এই অবস্থা হলো। তোমাকে কতবার করে বলেছিলাম এগুলো কাজ করা আমাদের ঠিক হবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আমি কি আর জানতাম আমার এই কথা বলার কারণে আমাদের এই অবস্থা হবে? তাহলে তো আমি আর কখনোই রানী হতে চাইতাম না। শেষে কিনা আমাদের এই অবস্থা হলো। জলপরি যে আমাদের আগের জায়গাতে ফিরিয়ে দিল। হ্যাঁ, এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই গিন্নি। লোভ করাটা যে ভালো নয়। তুমি আর কখনোই কোনোদিন লোভ করবে না, তাহলে আমাদের আর কখনো এরকম দিন দেখতে হবে না। এখন থেকে আমরা আগের মতো কাজ করে ভালোভাবে দিন কাটাবো। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তারা দুজন তাদের ভুলগুলো বুঝতে পারলো। তারপর থেকে শ্যামল ভালোভাবে কাজ করতে লাগলো, আর তাদের সংসারে কোনো অভাব থাকলো না। তারা সুখী দিন কাটাতে লাগলো।